নমস্কার। তান্নাশাহি নেই চলেগার পরের পর্ব। গতকালই আপনাদের বলেছিলাম বিচার বিভাগের সঙ্গে ইন্দিরা গান্ধীর সরকারের, বিশেষ করে তার বশংবদ নেতাদের যে সংঘাতের বিবরণ, সেটা এই এন রায়ের অ্যাপয়েন্টমেন্ট এবং হেভিয়াস কর্পাসও করা যাবে না, এই রায়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। তারপরেও এই সংঘাত পুরো দস্তুর অব্যাহত ছিল। সেটা হয়েছিল 1981 সালে। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার পরে, জনতা সরকারের পতন হওয়ার পরে 1980 সালে ফের ক্ষমতায় ফেরার পরে। সেটা আমাদের আলোচনার পক্ষে খুব প্রাসঙ্গিক নয়, তাই আমি বিস্তারিতে সেই সংঘাতের সেই নতুন পর্বের মধ্যে প্রবেশ করছি না। আমি আজকে, যেহেতু আমি এমার্জেন্সির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি, অতএব আজকে আমি অর্থনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে দু চারটে কথা বলব। এবং এ কাজ করতে গিয়ে আমি প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনীর প্রথম খণ্ডের তিনি যেভাবে বর্ণনা করেছেন, সেটা থেকে আপনাদের প্রায়শই উদ্ধৃত দেব। কেননা প্রণববাবু ঠিক এমার্জেন্সির আগে প্রথম ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার ডেপুটি মিনিস্টার হয়েছিলেন অর্থমন্ত্রকে। সেই সময় কেউ, সে যত বড় তালেবাড়ি হোক না কেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এসেই সোজা পূর্ণমন্ত্রী হতে পারত না। তাকে শিক্ষানবিশ থাকতে হতো ডেপুটি মিনিস্টার হয়ে, সেখানে কাজকর্ম ভালো করতে পারলে তারপরে স্টেট মিনিস্টার হতো, তারপরে মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এবং পরিশেষে ক্যাবিনেট মন্ত্রী। এখন যেমন প্রথমবার সাংসদ হয়ে লোকেরা দলে দলে সব পূর্ণ মর্যাদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাচ্ছে, কিংবা কেন্দ্রে মন্ত্রিত্বের কোনো রকম অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীরা ভোটে জিতে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, এখন এটাই দস্তুর হয়ে গেছে। কিন্তু সেই সময় ব্যাপারটা এরকম ছিল না। দেখুন, এই যে জয়প্রকাশের আন্দোলন, সেই আন্দোলন তো একেবারে আকাশ থেকে পড়েনি। নিশ্চয়ই বাস্তবের জমিতে সেই আন্দোলন করার মতো একটা পরিবেশ অবশ্যই সৃষ্টি হয়েছিল। এখন সেই যে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সূচনা, কিংবা জর্জ ফার্নান্ডেজের ডাকা রেল ধর্মঘট, এগুলোর কথায় আমি পরে আসছি। তার আগে আপনাদের কাছে সেই সময়কার যে অর্থনৈতিক ছবিটা ছিল, আমি আপনাদের সংক্ষেপে সেটাই বরঞ্চ বর্ণনা করি। প্রথম কথা হচ্ছে, 1971-এর যুদ্ধে ভারত জিতেছিল, ইন্দিরা গান্ধী খ্যাতির শিখরে পৌঁছেছিলেন। সেটা যেমন সত্য, তেমনি যে কোনো যুদ্ধ করার পরে, বিশেষ করে ভারতবর্ষের মতো একটা উন্নয়নশীল দেশ, তখন ভারত দেশ হিসেবে আরও অনেক গরিব ছিল। যুদ্ধের বোঝা কিন্তু অনেক দিন ধরে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সেই দেশকে বহন করে চলতে হয়। এবং এই আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার ফলে আরও একটা জিনিস দেখা গেল, সেটা হচ্ছে 1971-এর পরে 1972-এ যখন বিবিধ রাজ্যে বিধানসভার ভোট হলো, আমাদের পশ্চিমবঙ্গ সহ, তাতে কিন্তু কংগ্রেস জয়ী হয়েছিল বেশ হৈ হৈ করি। সেই জনপ্রিয়তাতে ভাটার টান লাগতে শুরু করে
ঠিক তার পরের বছরই 73-74 যে উপনির্বাচনগুলি হয় তাতে দেখা যায় কংগ্রেস হেরে যাচ্ছে। 1974 বিধানসভা ভোটে তো উত্তরপ্রদেশ এবং ওড়িশায় ক্ষমতাচ্যুত হয়ে যায় কংগ্রেস। এখন এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে প্রণববাবুকে ইন্দিরা গান্ধী প্রথমে ব্যাংকিং এবং রাজস্ব দপ্তরের উপমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। যদি আমরা দেশের সার্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সেই সময় তিনি কি ব্যবস্থা নিয়েছিলেন সেটা মাথায় রাখি এবং তার কি প্রভাব পড়েছিল, তাহলে কিন্তু স্বীকার করতেই হবে যে প্রণববাবু নিজের পিঠ নিজে চাপড়ানোর মতো সাফল্য অবশ্যই পেয়েছিলেন। তার প্রথম কাজটা ছিল সেই সময় ভারতবর্ষে ব্ল্যাক মার্কেটিয়ারিং এবং ব্ল্যাক মার্কেটিয়ার এদের সংখ্যা এমনভাবে বেড়ে গিয়েছিল যে কোনোভাবেই এই কালোবাজারি রোখা সম্ভব হচ্ছিল না। 1975 জুলাই মাসের গোড়ার দিকে বম্বে, দিল্লি, মাদ্রাস থেকে কেন্দ্রীয় সরকার নয় করে অন্তত 10 জন টপ স্মাগলারকে গ্রেফতার করে জেলে পুরে দেয়। এমনকি তাদের মধ্যে কয়েকজন ছিলেন যারা তার আগে দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়ে বসেছিলেন, কিন্তু তাদেরও রেয়াত করা হয়নি, তাদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। প্রণববাবু পরে স্বীকার করেছেন যে এদের মধ্যে 2-1 জনের ক্ষেত্রে কিঞ্চিত বাড়াবাড়ি করা হলেও বাকিদের ক্ষেত্রে এই গ্রেফতার সেই সময়ের পরিপ্রেক্ষিতে খুবই প্রয়োজনীয় ছিল। কিন্তু গ্রেফতার করা সহজ, গ্রেফতার করে জেলে রেখে দেওয়াটা মোটেই সহজ কাজ ছিল না, বিশেষ করে সেই সময়। কেননা তখন তো আর এইসব ড্রাকনিয়ান অ্যাক্ট বাজারে আসেনি যে বিনা জামিনে বিনা ট্রায়ালে মাসের পর মাস বছরের পর বছর কাউকে বন্দি করে রাখা যাবে। তার ফলে কি দেখা গেল, প্রণববাবু লিখছেন যে প্রথম অসুবিধে যেটা হলো সেটা হলো এদের অ্যারেস্ট করলাম, কিন্তু এদের সম্পত্তি আমরা সেভাবে অ্যাটাচ করতে পারলাম না। তার কারণ এরা এত ধুরন্ধর স্মাগলার ছিল যে তারা নিজেদের বিষয় সম্পত্তি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ নিজেদের নামে রেখেছিলেন, বেশিরভাগটাই ছিল বেনামি। ফলে যে পারপাসে এদেরকে ধরা হয়েছিল সেটা তো ডিফিটেডই হয়ে গেল গোড়াতেই। দ্বিতীয় সমস্যা যেটা ছিল, যেটা এখনো ভারতবর্ষে যে যত বিত্তশালী তার হয়ে তত দুধে উকিল আদালতে সওয়াল করে, তখনও এই নিয়মের কোনো ব্যতিক্রম ছিল না। এই স্মাগলাররা বিপুল টাকা খরচা করে এক বড় আইনজীবী নিয়োগ করতেন, আরও টাকা ব্যয় করে তারা সব জালি মেডিকেল সার্টিফিকেটও জোগাড় করে ফেলতেন, যাতে তাদের গ্রেফতারটা স্বাস্থ্যের কারণে তারা এড়াতে পারেন। জেলে থাকা অবস্থায় বড় বড় ডাক্তারদের কাছ থেকে সার্টিফিকেট জোগাড় করা এদের পক্ষে কোনো বড় ব্যাপার ছিল না। সুতরাং অনেক ঢাকঢোল পিটিয়ে এদেরকে অ্যারেস্ট করা হলো বটে, কিন্তু অচিরেই তাদের প্রায় সকলকে মুক্তি দিয়ে দিতে হলো। প্রণববাবু বলেছেন যে এটা
কতটা যে হতাশাজনক সেটা আমার চাইতে ভালো কেউ জানে না। আর আইনের ফাঁস শক্ত করেও যে প্রত্যাশিত ফল পাওয়া গিয়েছিল তা নয়, কেননা তখন ছিল নিয়ন্ত্রিত অর্থনীতির যুগ। বিদেশি কোনো জিনিসই কার্যত সহজলভ্য ছিল না। সহজলভ্য কি, কোনো প্রশ্নই ছিল না। আমাদের ছেলেবেলায় আমরা যদি কেউ বিদেশ থেকে ফেরে এবং আমাদের জন্য ছোটোখাটো দু একটা উপহার নিয়ে আসে, তো সেটা এত যত্ন করে বাড়িতে আমরা রেখে দিতাম যেন এর চেয়ে দুর্লভ বস্তু আর কিছু হয় না। সেই সময়ের অর্থনীতি যারা 60-এর দশকে 70-এর দশকে ভারতে বড় হয়নি, তাদের পক্ষে তাদেরকে বোঝানো খুব কঠিন কাজ। অথচ চাহিদা এবং যোগানের মধ্যে যে একটা মৌলিক সমস্যা ঘটে যাচ্ছে, প্রণববাবু সেটা টের পেয়েছিলেন এবং একটা সমাধান খোঁজার জন্য তৎপর হয়েছিলেন। দেশের ভিতরেই যাতে কাপড় চোপড় সহ নানাবিধ প্রসাধনী সামগ্রীর উৎপাদন বাড়ানো যায়, সেদিকে দৃষ্টি দেওয়া হয়েছিল একদিকে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা HMTকে উৎসাহ দেওয়া হয়েছিল যাতে তারা আরও বেশি বেশি করে ঘড়ি তৈরি করে। সে সময় ছাপোষা গেরস্থর কাছে ঘড়ি বলতে কিন্তু ছিল ওই HMT। আমারও প্রথম জীবনের ঘড়ি হচ্ছে HMT। এখন এত বছর পরে সেই কোম্পানি আছে কিনা তাই আমি জানি না, আর HMTর ঘড়ি পরে মধ্যবিত্ত ভারতীয় ঘুরে বেড়াচ্ছে, এ দৃশ্যও আপনি মাথা খুঁড়ে মরলেও দেখতে পাবেন না। প্রণববাবুর সে সময় দ্বিতীয় বড় দায়িত্বটা ছিল যেন তেন প্রকারেণ রাজস্ব বৃদ্ধি করা, অর্থাৎ বাঁড়ে বাঁ ভবানী। অতএব যতভাবে পারো, যেভাবে পারো, নিজের উদ্ভাবনী শক্তি খরচ করে কি করে সরকারি কোষাগারে আরো বেশি করে টাকা আয় হয় সেটাকে নিশ্চিত করো। প্রণববাবু একটা হিসেব দিয়েছেন, সেটা হলো যে 74-75 সালে গোটা ভারতবর্ষে মাত্র 1,33,000 মানুষ আয়কর দিতেন। 1,33,000 ব্যাস, আর কেউ আয়কর ফায়করের ধারও ধারতে না। তার মানেটা কি ছিল? তার মানে করযোগ্য আয় আরো অসংখ্য লোকের কাছে ছিল, কিন্তু তারা আয়কর ফাঁকি দিতেন। সেটা বোঝা যেত, কিন্তু তাদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া যেত না। অতএব প্রণববাবু দায়িত্ব পেয়ে নজরদারি বাড়ালেন। সার্ভে, সার্চ, সিজারের সংখ্যা চোখের নিমেষে এক লাফে অনেকখানি বেড়ে গেল। পাশাপাশি চালু হলো নতুন ভলান্টারি স্কিম। প্রণববাবু মনে করেন এই ভলান্টারি স্কিম ইজ এ মেজর অ্যাচিভমেন্ট সেই সময়ের পরিপ্রেক্ষিতে। ভলান্টারি স্কিমটা কি? সেটাতে বলা হলো যে যেসব ভারতীয় বিদেশে বসবাস করেন তারা যদি দেশে পাঠাতে চান তাহলে আগের মতো আইনের অত কড়াকড়ি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ আইন শিথিল করে নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কাছ থেকে তাদের
আয়, যেটা তারা ভারতীয় আইনের কড়াকড়ির কারণে স্বদেশে আনতে পারতেন না, সেই রাস্তাটাকে মসৃণ করে দেওয়া। এই সব ব্যবস্থার ফলে কিছুটা হলেও পরিস্থিতিতে উন্নতি কিন্তু হয়েছিল এবং সরকারের রাজস্বও সামান্য পরিমাণে হলেও বেড়েছিল। তবে সব কিছুর মধ্যে কালো টাকা খুঁজে বের করার কাজে নতুন ভলান্টারি স্কিমকেই এ সময় তার অন্যতম সাফল্য বলে প্রণববাবু মনে করেন। তিনি বলেন যে এই আইডিয়াটা আমার ছিল না, কয়েকজন প্রথম সারির শিল্পপতি একদিন আমার কাছে এসে এই স্কিমের প্রস্তাব দেন, আর তাদের মন্ত্রণাদাতা ছিলেন রজনী প্যাটেল, যিনি বম্বের কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন এবং দলের মানিব্যাগ হিসেবে পরিচিত ছিলেন। রজনী প্যাটেল এই সব শিল্পপতিদের একত্র করে প্রণববাবুর কাছে নিয়ে আসেন এবং বলেন যে তোমরা যদি একটা ভলান্টারি স্কিম করতে পারো তাহলে প্রচুর টাকা তোমাদের কফারে এসে জমা হবে। প্রণববাবুর গোড়ার দিকে এই স্কিম বলবৎ করা নিয়ে মনে একটা কিন্তু কিন্তু ভাব ছিল, কেননা তিনি ভাবছিলেন এই স্কিম চালু করার অর্থ হবে যে যারা সৎ আয়করদাতা তাদের শাস্তি দিয়ে অসাধুদের প্রশ্রয় দেওয়া। সত্যিই তো, তার মানে তো তাই দাঁড়াবে। কিন্তু প্রণববাবুর এই দ্বিধা দ্বন্দ্ব সেটা বেশি দিন টেকেনি। তার কারণ অর্থমন্ত্রকের অফিসাররা তার উপরে প্রবল চাপ সৃষ্টি করতে শুরু করেন যে স্যার এই স্কিম চালু করুন, চালু করুন, চালু করুন। তখন দেশের অর্থমন্ত্রী তো প্রণববাবু ছিলেন না, অর্থমন্ত্রীর তলায় একজন ডেপুটি মিনিস্টার ছিলেন। এটা করা উচিত হবে কি হবে না সেটা নিয়ে প্রাথমিক আলোচনা প্রণববাবু করলেন অর্থমন্ত্রীর সঙ্গে। তিনি জুনিয়র কলিগকে পরামর্শ দিলেন করবে কি করবে না সেটা ঠিক করার আগে যত বেশি করে লোকের সঙ্গে সম্ভব আলাপ আলোচনা করো, বোঝার চেষ্টা করো তাদের মনোভাবটা কি। এরপরে যখন এই কাজটা হয়ে গেল, প্রণববাবু তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শরণাপন্ন হলেন। সব কথা শুনে ইন্দিরা প্রণবকে বললেন একটা কাজ করো, এই স্কিমের ভালো এবং মন্দ দুটো দিকই স্পষ্ট করে লিখে আমাকে একটা নোট দিয়ে যাও। প্রধানমন্ত্রী কথা বলার পরে তাঁরই দর্শানো লাইন অনুসারে আমি একটা ক্যাবিনেট নোট তৈরি করলাম এবং মন্ত্রিসভায় সেটা পেশও করলাম। 1975 অক্টোবরে অর্ডিন্যান্স জারির মাধ্যমে চালু হয়ে যায় এই স্কিম। গোপন আয় প্রকাশ্যে আনার এই নতুন স্কিম গোড়ার দিকে তেমন সাড়া ফেলতে পারেনি। তখন প্রণববাবুর কাছে প্রস্তাব আসে যে আপনি এক কাজ করুন, এই স্কিমের মেয়াদ আরো একটু বাড়িয়ে দিন। কিন্তু প্রণববাবু কিছুতেই রাজি হন না এবং তাকে এই ব্যাপারে সমর্থন করেন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেই। কেননা প্রণববাবুর যুক্তিটা ছিল যে আমি যদি এইভাবে স্কিমের দিনক্ষণ বাড়িয়ে দিই তাহলে তার অর্থ দাঁড়াবে সরকারের আর্থিক দৈন্যদশাটা একেবারে সরকারিভাবেই
শিলমোহর দিয়ে দেওয়া, ফলে তিনি করতে রাজি হলেন না। তার কপাল ভালো, ডিসেম্বর মাস থেকে এই স্কিমে সাড়া মিলতে শুরু করলো। একই সময় দেশের দুটো বড় শিল্প প্রতিষ্ঠানে আয়কর হানাও দিল। শেষ পর্যন্ত এই স্কিমের ফলাফল প্রণববাবু জানতে পারেন যখন চণ্ডীগড়ে কংগ্রেস অধিবেশন চলছে, যে কত টাকা ফাইনালি স্কিমের ক্লোজিং ডেট হয়ে যাওয়ার পরে ভারত সরকারের কাছে এসেছে। সেটাও চণ্ডীগড়ে বসে তিনি জানতে পারলেন দিল্লিতে তার মন্ত্রকের আমলারা টেলিফোন করে তাকে জানালেন। প্রণববাবু বাধ্য অনুগামী ছাত্রের মতো সেটা ইন্দিরা গান্ধীকে বললেন। ইন্দিরা গান্ধীর তো রাজনৈতিক অ্যান্টেনা ওরকম শার্প তো বেশি লোকের ছিল না। ফিগারটা শুনেই ইন্দিরা বললেন, প্রণব তুমি এক কাজ করো, কংগ্রেস অধিবেশনে যে অর্থনৈতিক প্রস্তাব নিয়ে তুমি আলোচনা করবে তাতে এই ফিগারটা খুব বিস্তারিত ব্যাখ্যা করো। আমি তখন বুঝে গেলাম প্রধানমন্ত্রী কি চাইছেন। আমি বললাম বেশ বুক বাজিয়ে যে এই ভলেন্টারি স্কিমের মাধ্যমে আমরা ১,৫০০ কোটি গোপন টাকা উদ্ধার করতে পেরেছি। আজকে এই টাকাটাকে টাকা বলেই মনে হবে না, কারণ ১৬০০ কোটি টাকা তো ইলেকট্রাল বন্ড থেকেই তৃণমূল কংগ্রেস পায়। ১,৫০০ কোটি ফোটি ভারতবর্ষের, আজকের ভারতবর্ষে কোনো ইমপ্রেসিভ ফিগারই নয়, কিন্তু সেই সময় ৭৪-৭৫-এর ভারতবর্ষে এই ১,৫০০ কোটি টাকার মূল্য আজকে ১.৫ লক্ষ কোটি টাকার সমতুল। তা যে মুহূর্তে প্রণববাবু এই কথা ঘোষণা করলেন, কংগ্রেসীদের মধ্যে একেবারে প্রবল উৎসাহে তুমুল হর্ষধ্বনি শুরু হয়ে গেল। প্রণববাবু তখন একটু ইন্দিরাকে তেল দেবেন বলে বললেন, কোষাগারের উদ্বৃত্ত এই টাকাটাই নতুন বছরে দেশকে আমরা দেশের প্রধানমন্ত্রীর হাতে এই টাকাটা তুলে দেব। সে সময় প্রকাশিত খবরের কাগজের বিবিধ রিপোর্ট, সম্পাদকীয় ইত্যাদি পড়লে বোঝা যায় যে এই যে প্রণববাবু একটু শ্লাঘাবোধ করেছিলেন এই স্কিমের সাফল্য নিয়ে, সেটা একেবারে অমূলক ছিল না। যেমন আপনাদের বলি, ১৯৭৬-এর 2 জানুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার একটি সম্পাদকীয়তে লেখা হয়েছিল, ভলান্টারি ডিসক্লোজার স্কিম নিয়ে প্রণব মুখোপাধ্যায়ের গর্ববোধ করার সঙ্গত কারণ আছে। এর আগে এই রকম যে 3টি স্কিম চালু হয়েছিল তা থেকে সব মিলিয়ে পাওয়া গিয়েছিল মাত্র 265 কোটি টাকা, যার মধ্যে আবার ট্যাক্সেবল ইনকাম ছিল মাত্র 62 কোটি টাকা। কিন্তু এবার একটা স্কিম থেকেই ১,৫০০ কোটি টাকা পাওয়া গিয়েছে, যার মধ্যে করযোগ্য টাকার পরিমাণ হচ্ছে মাত্র ২৫০ কোটি টাকা। এই সাফল্য সংশ্লিষ্ট আংলা মহলের প্রত্যাশাকেও অনেক গুণ ছাপিয়ে গিয়েছে। এর ফলে বাজারে কালো টাকার অবাধ কারবার যেভাবে মূল্যবৃদ্ধি ঘটার সহায়ক হয়, সেই প্রবণতা এবার কিছুটা স্তিমিত হবেই। সুতরাং ক্রাইসিস খুব ডিপ। প্রণববাবু যা করার চেষ্টা করেছিলেন সেটাকে বড়জোর বলা যেতে পারে টিঙ্কারিং, কেউ তবু করেছিলেন। কিন্তু এইসব করে তো আর
রাজনৈতিক বিরোধের যে জমি ধীরে ধীরে তৈরি হচ্ছিল সেটাকে রোখা যায়নি। আগামীকাল সেই রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবেশ করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। নমস্কার।